দক্ষিণ পূর্ব এশিয়ার দুইটি প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে কয়েক মাস ধরে চলা উত্তেজনা অবশেষে গড়িয়েছে সরাসরি সংঘাতে। বৃহস্পতিবার 24 জুলাই দুই দেশই চালিয়েছে পাল্টাপাল্টি বিমান ও রকেট হামলা। থাইল্যান্ডের বিমান বাহিনী মার্কিন তৈরি F-16 ব্যবহার করে কম্বোডিয়ার সামরিক স্থাপনায় হামলা চালায়, আর কম্বোডিয়া জবাব দেয় রকেট হামলার মাধ্যমে। এই উত্তপ্ত পরিস্থিতিতে অনেকেরই মনে প্রশ্ন, সামরিক শক্তিতে কে কার চেয়ে এগিয়ে? আন্তর্জাতিক সামরিক বিশ্লেষক সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি এর তথ্য ঘেঁটে দেখা যাচ্ছে এই দুই দেশের সামরিক শক্তির পার্থক্য অনেকটাই স্পষ্ট। প্রথমেই আসা যাক বাজেট ও স্থলবাহিনী নিয়ে। ন্যাটোর সদস্য না হলেও থাইল্যান্ড যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। দেশটির বার্ষিক প্রতিরক্ষা বাজেট প্রায় $5.73 বিলিয়ন। সেনাবাহিনীতে আছে 3,60,000-এর বেশি সক্রিয় সদস্য। অপরদিকে কম্বোডিয়ার কথা বলতে গেলে 2024 সালে কম্বোডিয়ার প্রতিরক্ষা বাজেট মাত্র $1.3 বিলিয়ন। এদিকে তাদের সক্রিয় প্রতিরক্ষা বাহিনীর সদস্য সংখ্যা 1,24,000। এরপরে আসা যাক দুই দেশের বিমান বাহিনীর সক্ষমতা নিয়ে। এখানেও এগিয়ে থাইল্যান্ড। থাই বিমান বাহিনী দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম আধুনিক বাহিনী। তাদের রয়েছে 46,000 বিমান সেনা আর মোট 112টি যুদ্ধ বিমান, যার মধ্যে রয়েছে 28টি F-16, 11টি সুইডিশ গ্রিপেন, ডজনখানেক পরিবহন উড়োজাহাজ ও হেলিকপ্টার। অপরদিকে কম্বোডিয়ার বিমান বাহিনীতে রয়েছে মাত্র 1,500 সদস্য। নেই কোনো যুদ্ধ বিমান, তবে কিছু হেলিকপ্টার ও মাল্টিরোল উড়োজাহাজ রয়েছে, 6টি সোভিয়েত যুগের Mi-17, 10টি চীনা Z-9S। সর্বশেষে আলোচনা করা যায় দুই দেশের নৌবাহিনীর সক্ষমতা নিয়ে। নৌবাহিনীতেও এগিয়ে আছে থাইল্যান্ড। সদস্য সংখ্যা 70,000-এর বেশি। তাদের বহরে রয়েছে একটি বিমানবাহী জাহাজ, 7টি ফ্রিগেট, 68টি উপকূলীয় যুদ্ধজাহাজ, অসংখ্য উভচর ও অবতরণকারী জাহাজ, শক্তিশালী মেরিন কোর, যাতে রয়েছে 23,000 সদস্য। অপরদিকে কম্বোডিয়ার নৌবাহিনী অনেকটাই ছোট, সদস্য মাত্র 2800। এর মধ্যে 1,500 জন নৌ পদাতিক, আছে 13টি টহল জাহাজ ও একটি উভচর অবতরণ জাহাজ। বিশ্লেষকদের মতে সব দিক বিবেচনায় থাইল্যান্ড স্পষ্টভাবে এগিয়ে। প্রযুক্তি, জনবল, বাজেট সবখানেই তারা কম্বোডিয়ার চেয়ে কয়েক ধাপ সামনে। যদিও সরাসরি যুদ্ধে কারা কতটা টিকে থাকতে পারে তা অনেক সময় নির্ভর করে ভূরাজনৈতিক সমর্থন, কৌশল এবং মাটিভিত্তিক প্রস্তুতির ওপর। তবে বর্তমান সংঘাত যদি আরো তীব্র আকার ধারণ করে, তা শুধু এই দুই দেশের নয়, সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার স্থিতিশীলতাকেই হুমকির মুখে ফেলতে পারে।